জর্ডান ঘোষণা করল ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, ইসরায়েলের নতুন মানচিত্রে তোলপাড়। গাজায় ইসরায়েলি সৈন্যরা চরম বিপদে, হামাসের সামনে কলিজা কাঁপছে নেতানিয়াহুর। ভয়ঙ্কর ইরানে আতঙ্কে ঘুম হারাম দখলদার ইসরায়েলের। গাজা যুদ্ধে ইসরায়েলকে নিয়ে সতর্ক হুমকি, তুর্কি বন্দরে কঠোর নির্দেশ, বিপদে নেতানিয়াহু। স্কুলে শকিং খুন ও জুনিয়রের ছুরিকাঘাতে 10ম শ্রেণীর ছাত্রের মৃত্যু। স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে রেখে ব্যায়াম করান স্বামী। এবং ভারতে নতুন বিল, 30 দিন জেলে থাকলেই পদ হারাবেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী। গাজায় ইসরায়েলি সৈন্যরা চরম বিপদে, হামাসের সামনে কলিজা কাঁপছে নেতানিয়াহুর। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের মুখে ইসরায়েলি সৈন্যরা চরম চাপের মুখে পড়েছে। যদিও বিদেশি স্থানীয় গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, তবুও ফিলিস্তিনের রেজিস্ট্যান্স ফোর্স এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন অভিযান ও ভিডিও ছড়িয়ে পড়ছে। টানা অবরত দুর্ভিক্ষের মাঝেও সপ্তাহে অন্তত কয়েকটি বড় প্রতিরোধমূলক অভিযান চালাচ্ছে ফিলিস্তিনের যোদ্ধারা। পরিস্থিতি দেখে মনে হচ্ছে মার্কিন সাহায্য ছাড়া গাজা দখল এক ইসরায়েলের পক্ষে কঠিন হয়ে গেছে। 17 আগস্টে প্রকাশিত একটি ভিডিওতে ফিলিস্তিনিরা জানিয়েছে, খান ইউনিস ও দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি অবস্থান ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। হামাসের আল কাসসাম ব্রিগেডও ইসরায়েলি সৈন্য যানবাহনকে লক্ষ্য করে রকেট লঞ্চারের মাধ্যমে সফল অভিযান চালানোর ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েলি সেনাপ্রধান গাজা শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছেন। 48 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী কারস এটি অনুমোদন করবে। এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। খবরটি জানিয়েছে ইসরায়েলি চ্যানেল 12। আর নিজ সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য গাজা শহরের কেন্দ্রস্থলে ফিলিস্তিনিদের বাড়িঘরে বোমা ফেলে উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। আইডিএফ জানিয়েছে, মধ্য ইসরায়েলের উত্তর নেতানিয়াহু থেকে দক্ষিণে আসাদ পর্যন্ত বিভিন্ন বসতি জুড়ে সাইরেন বেজে ওঠে, যার ফলে আকাশসীমা বন্ধ হয়ে যায়। এছাড়া 5 মাস আগে গাজায় যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর ইয়েমেন থেকে প্রায় 70টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা প্রতি 2 দিনে একটি করে হচ্ছে। অন্যদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির দাবিতে তেল আবিবে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছে। সমাজ কার্যত 2 ভাগে বিভক্ত। একদল দাবি করছে, প্রথমে বন্দী ফিরিয়ে আনি, তারপর মূল কাজ করব। যুদ্ধের নামে ভণ্ডামি চলবে না। অন্য দল বলছে, হামাস নির্মূল করে গাজা দখল করতে হবে। দুর্বল ইসরায়েল কখনোই বন্দী মুক্তি দিতে পারে না। এই বিক্ষোভের জবাবে নেতানিয়াহু বলেছেন, যারা হামাসকে পরাজিত না করে যুদ্ধবন্ধের আহ্বান জানাচ্ছে, তারা নিজেদের অবস্থান আরও শক্ত করছে। এতে আমাদের জিম্মিদের মুক্তি বিলম্বিত হচ্ছে এবং 7 অক্টোবরের ভয়াবহতার পুনরাবৃত্তি ঘটাতে পারে। ফলে একটি অন্তহীন যুদ্ধ লড়তে হবে। গাজা যুদ্ধে ইসরায়েলকে নিয়ে সতর্ক হুমকি, তুর্কি বন্দরে কঠোর নির্দেশ, বিপদে নেতানিয়াহু। তুরস্কের বন্দর কর্তৃপক্ষগুলো শিপিং এজেন্টদের নির্দেশ দিয়েছেন, তাদের জাহাজের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই এবং জাহাজে সামরিক বা বিপজ্জনক মালামাল নেই এমন একটি লিখিত ঘোষণা দিতে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 2 কর্মকর্তা জানিয়েছেন এই নির্দেশনা অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পরিচয় প্রকাশ না করা শর্তে কর্মকর্তারা জানান, বন্দর প্রধানের দপ্তর মৌখিক নির্দেশনা দিয়েছে, তবে এখনো কোনো দাপ্তরিক বিজ্ঞপ্তি জারি হয়নি। তবু তুরস্কের বিভিন্ন বন্দরে এই নিয়ম প্রয়োগ করা হচ্ছে। নির্দেশনায় বলা হয়েছে, নিশ্চয়তাপত্রে উল্লেখ থাকতে হবে যে জাহাজের মালিক, ব্যবস্থাপক ও পরিচালক কোম্পানির সঙ্গে ইসরায়েলের কোনো যুক্ততা নেই এবং জাহাজে ইসরায়েলের উদ্দেশ্য বিস্ফোরক, তেজস্ক্রিয় পদার্থ বা সামরিক সরঞ্জাম তোলা হয়নি। রয়টার্সে তুরস্কের পরিবহন মন্ত্রণালয়কে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে, তবে তার এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তুরস্কের সঙ্গে ইসরায়েলের বার্ষিক $700 কোটি বাণিজ্য ছিল, যা গাজা যুদ্ধে উত্তেজনার পর গত বছর আঙ্কারা ছিন্ন করেছে। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। জর্ডান ঘোষণা করল ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, ইসরায়েলের নতুন মানচিত্রে তোলপাড়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি প্রকাশ করেছেন একটি বিতর্কিত গ্রেটার ইসরায়েল মানচিত্র, যেখানে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানচিত্রটি প্রকাশ হতেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুধু ফিলিস্তিন নয়, জর্ডান ও সৌদি আরবের জোরালো প্রতিবাদ জানিয়েছে। আর বিশেষ করে জর্ডান সরাসরি যুদ্ধের প্রস্তুতির পথে হাঁটছে। 3 দশকেরও বেশি সময় বন্ধ থাকার পর জর্ডানের জাতীয় সামরিক পরিষেবা কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে। দেশের ক্রাউন প্রিন্সের দ্বিতীয় হোসেন বিন আবদুল্লাহ এক বৈঠকে তরুণদের উদ্দেশ্যে বলেন, দেশের সেবা প্রতিরক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন,
এই কর্মসূচি তরুণদের জাতীয় পরিচয়, শৃঙ্খলা ও মাতৃভূমির প্রতি ভালোবাসা আরও শক্ত করবে। পুরনো কর্মসূচিতে 18 থেকে 40 বছর বয়সী পুরুষদের 2 বছরের বাধ্যতামূলক সামরিক সেবা করতে হবে। 2020 সাল থেকে কেবল বেকার তরুণদের জন্য 1 বছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। নতুন কর্মসূচিতে 2007 সালে জন্ম হওয়া তরুণরা যারা আগামী জানুয়ারিতে 18 বছর পূর্ণ করবে, প্রথম দফায় সেনাবাহিনীতে যোগ দেবে। প্রাথমিকভাবে 6,000 তরুণকে অন্তর্ভুক্ত করা হবে, যা দ্রুত 10,000-এ উন্নীত হবে। কৌশলগত হুমকির মুখে জর্ডান। জর্ডানের সিদ্ধান্তের পেছনে একাধিক কৌশলগত কারণ রয়েছে। সিরিয়ার অস্থিরতা। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার অভ্যন্তরীণ সংকট জর্ডানকেও প্রভাবিত করতে পারে। ফিলিস্তিনে উদ্বাস্তু সংকট। পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জর্ডানে আসা দেশের জন্য বড় হুমকি হতে পারে। গ্রেটার ইসরায়েল পরিকল্পনা। নেতানিয়াহুর মানচিত্রে জর্ডানকে অন্তর্ভুক্ত করা সরাসরি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বহিরাগত হুমকির মুখে জর্ডান অভ্যন্তরীণ ঐক্য অপরিহার্য। ফিলিস্তিনে চলমান সংঘাত, গাজায় ইসরায়েলি অভিযান এবং নতুন মানচিত্র প্রকাশের মাঝে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ভারতে নতুন বিল, 30 দিন জেলে থাকলেই পদ হারাবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। ভারতের কেন্দ্রীয় সরকার নতুন একটি বিল পার্লামেন্টে উত্থাপন করতে যাচ্ছে। প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি গুরুতর অভিযোগে গ্রেপ্তার বা আটক হয়ে 30 দিন জেলে বন্দী থাকেন, তবে তারা আর পদে থাকতে পারবেন না। তাদের পদ থেকে তখন বাতিল হয়ে যাবে। আজ বুধবার জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। আগামী সোমবার ভারতের পার্লামেন্টে এই বিল উত্থাপন করবে বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এরপর বিলটি সম্ভবত পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হবে। মূলত এটি সংবিধান সংশোধন বিল, যেখানে সংবিধানের 239 অনুচ্ছেদে পরিবর্তন করে কারাদণ্ডের কারণে মন্ত্রীদের পদ হারানোর বিষয়টি যুক্ত করা হবে। সরকার দাবি করছে, এই পদক্ষেপ দুর্নীতি অপরাধে জড়িত রাজনীতিকদের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনবে। কিন্তু বিরোধী শিবিরে এই বিল ঘিরে প্রবল ক্ষোভ ছড়িয়েছে। কংগ্রেস সাংসদ অভিষেক মুকুল সিংভি অভিযোগ তুলেছেন, এটি বিরোধী মুখ্যমন্ত্রীদের সরানোর সহজ অস্ত্র হতে পারে। কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চালানো সম্ভব, অথচ শাসক দলে কোনো মুখ্যমন্ত্রীকে ধরা হবে না। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, সংবিধান রক্ষার বদলে সরকার ক্ষমতার দাপট দেখাচ্ছে। কৃষক, শ্রমিক, গরিবদের উন্নয়নে ব্যর্থ হয়ে এখন বিরোধী দলেই দমনই প্রধান লক্ষ্য। মহামৈত্র বলেন, মাত্র 240 সাংসদ নিয়ে বিজেপি সংবিধান বদলে ফেলেছে। নির্বাচিত মুখ্যমন্ত্রীদের ভুয়া মামলায় গ্রেপ্তার করে সরিয়ে দেওয়া হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিলটি সংসদে পাশ হলে ভারতের ফেডারেল কাঠামো ও বিচার ব্যবস্থার স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে। সরকারের যুক্তি দোষী হলে তবেই পদ হারাবে। অন্যদিকে বিরোধীরা বলছে, এটি গণতান্ত্রিক ব্যবস্থাকে অচল করার চক্রান্ত। ভয়ঙ্কর ইরানে আতঙ্কে ঘুম হারাম দখলদার ইসরায়েলের। অসাধ্যকে সাধন করতে অভ্যস্ত ইরান থেমে থাকছে না কোনো বাধায়। এবার তারা মহাকাশে নিজস্ব ডানা মেলতে যাচ্ছে। দেশের মহাকাশ সংস্থা ঘোষণা করেছে, 2025 সালের মধ্যে তারা উৎক্ষেপণ করবে নিজেদের প্রথম ন্যারো ব্যান্ড স্যাটেলাইট কনসেলটেশনের প্রোটোটাইপ, যার নামকরণ করা হয়েছে শহীদ সোলাইমানি। সম্প্রতি রাশিয়ার সোইউজ লঞ্চারের মাধ্যমে টেলিযোগাযোগ স্যাটেলাইট নাহিদ-2 মহাকাশে পাঠিয়েছে ইরান। তবে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে শুরু হবে বিশাল পরিকল্পনার যাত্রা, আর যেখানে মোটে 20টি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করবে ইরান। প্রকল্পটি 2026 সালের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য স্থির করেছে তেহরান। এটি শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগতভাবে একটি বড় অর্জন হিসেবে দেখাচ্ছে। ইরানের মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী শহীদ সোলাইমানি প্রকল্প হবে দেশের প্রথম ন্যারো ব্যান্ড স্যাটেলাইট কনসালটেশন, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে। এই সিস্টেমটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ইন্টারনেট অফ থিংস, আইওটি এবং রিমোট সেন্সিং এর জন্য। প্রায় 20টি স্যাটেলাইট ভিন্ন ভিন্ন কক্ষপথে স্থাপন করে পুরো দেশের জন্য নিরবচ্ছিন্ন ন্যারো ব্যান্ড যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়া জানিয়েছেন, প্রকল্পটির নকশা পর্ব শুরু হয়েছিল 2023 সালের দ্বিতীয়ার্ধে এবং বর্তমানে বেশিরভাগ সাবস্টেশন নির্মাণাধীন। এটি বেসরকারি ও রাষ্ট্রীয় সংস্থা সমন্বয়ে একটি কনসোর্টিয়ামের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি স্বীকার করেছেন, প্রযুক্তিগত জটিলতার কারণে কিছুটা বিলম্বিত হতে পারে, তবে এটিকে মহাকাশ শিল্পের স্বাভাবিক বিষয় হিসেবে দেখছেন। সালারিয়া আশা প্রকাশ করেছেন, ইরানের প্রথম দেশীয় স্যাটেলাইট কনসালটেশন দ্রুতই মহাকাশে প্রবেশ করবে এবং দেশের বৃহত্তম টেলিযোগাযোগ নেটওয়ার্কের ভিত্তি স্থাপন করবে। এই উদ্যোগ কেবল ইরানের জন্য নয়, বরং বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার শিকার হলে ইরান প্রমাণ করছে, উন্নয়ন ও স্বনির্ভরতা শুধু স্বপ্ন নয়, বাস্তবতা। একসময় মহাকাশ ছিল শুধু মহাশক্তিদের দখল, আর এখন ইরান দেখাচ্ছে সাহস থাকলে পথও তৈরি হয়।